আজকের পর্বে শুরুতেই কি বলছে বাংলার আজকের পর্ব শুরুতেই আপনাদের প্রত্যেককে যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন তাদের একটা প্রশ্ন দিয়ে আমরা আজকের পর্ব শুরু করব। আচ্ছা বলুন, ভেবে বলবেন কিন্তু একদম সোজাসুজি প্রশ্ন করছি আপনাদেরকে। একটি শিক্ষাঙ্গনে বিশ্ববিদ্যালয় হোক কলেজ হোক যেখানেই হোক ছাত্র ছাত্রীরা যেখানে যান তাদের বাবা মা অভিভাবকরা যেখানে আছেন ছাত্র ছাত্রীদের পাঠান কি করতে পাঠান? পড়াশোনা করতে পাঠান, উচ্চ শিক্ষিত করতে পাঠান, নিজের পায়ে দাঁড়াতে পাঠান, যাতে আগামী দিনে মানুষ হয়ে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে। মানুষের মতো মানুষ হয়েছে আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান। এটাই কিন্তু একটি বাবা এবং একটি মার সব থেকে বড় প্রাপ্তি মনে যায়। কিন্তু আজকের দিনে বিশেষ করে এই রিসেন্ট শিক্ষাঙ্গনে কি হচ্ছে? শিক্ষাঙ্গনে পুলিশ ঢুকছে, অধ্যাপক হাত জোর করে শিক্ষাঙ্গনে প্রবেশ করছেন তাদের ছাত্রছাত্রীর মধ্যে দিয়ে। কোন দিনে এসে আমরা পড়লাম বলুন তো? আপনারা দেখছেন কি বলছে বাংলা, আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। ট্রাইব টিভি বাংলায় নিয়মিত আপনারা এই অনুষ্ঠান দেখেন। যাদবপুর কাণ্ড নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্য উত্তাল, গোটা দেশ উত্তাল বলা যায়। কোন দিন পড়লো? পুলিশ দিয়ে অধ্যাপক ঢুকছে, সেখানে পুলিশ পিকেটিং করতে হচ্ছে, শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হচ্ছে। কেন হবে? এর উত্তর কিন্তু আমরা অন্যান্য পর্বের মতোই জ্বলন্ত টপিক নিয়ে আমরা আপনাদের কাছে জানতে চাই। এই নিয়ে আমাদের আজকের পর্ব আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন যাদবপুরের ছাত্র মার্কেট, কিন্তু তিনি এই মুহূর্তে অন্য একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমার পাশেই বসে আছেন অধ্যাপক প্রদীপ্ত রয়। প্রদীপ্তবাবু, আপনাকে স্বাগত। কি বলছে বাংলায়? আপনার মুখটা খুব ফেড হয়ে গেছে। একটা অধ্যাপক হয়ে এই দিন দেখতে হবে আমাদেরকে, আপনাদেরকে অধ্যাপক হয়ে, হ্যাঁ, আপনি ছাত্রের মধ্যে ঢুকছেন, আপনি আপনার জায়গায় ঢুকছেন, আপনি কর্মস্থলে ঢুকছেন যেখানে আপনি অধ্যাপনা করেন, সেখানে ঢুকছেন হাত জোর করে পুলিশ পিকেটিং হয়ে। কি দিন পড়লো, কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, এটা তো নিঃসন্দেহে একটা লজ্জার দিন, শুধু অধ্যাপকদের নয়, এটা সমগ্র এই রাজ্যের প্রত্যেকের জন্যই একটা লজ্জার দিন। যারা শিক্ষার সাথে মূলত জড়িত, ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী, প্রত্যেকের কাছে বিশেষতভাবে লজ্জার যে একজন অধ্যাপক তাকে কেন হাত জোর করে ক্ষমাপ্রার্থী হয়ে তার যেটা দায়িত্ব পড়ানো সেটা করার জন্যে কেন ক্ষমা চাইতে হবে বা কেন হাত জোর করতে হবে? যদি তিনি কোনো অন্যায় করতেন, এমন নয় যে অধ্যাপকদের বা মাস্টারমশাইদের কোনোদিন কোনো অন্যায় তারা করেননি, কোনো রকম কিছুর সাথে তারা জড়িত নন, কোনো দুর্নীতি করেননি, তা তো নয়। সেক্ষেত্রে ব্যাপারটা হলে আলাদা হতো। কিন্তু ওম প্রকাশ মিশ্রকে যে আজকে হাত জোর করে ঢুকতে হলো, তিনি কোন অন্যায়টা করেছিলেন? আমি ওম প্রকাশ মিশ্র বলে স্পেসিফিক ভাবে বলছি না প্রদীপ্তবাবু, আমি বলছি একজন অধ্যাপক হয়ে আপনার ক্ষেত্রে আপনি যেখানে শিক্ষকতা করেন, যেখানে আপনি অধ্যাপনা করেন, যদি সেইখানে আপনাকে পুলিশ পিকেটিং করে আপনি যাদেরকে পড়ান তাদের সামনে হাত জোর করে ঢুকতে হয়, কি বার্তা, কি মেসেজ যাবে অধ্যাপক সমাজের কাছে, ছাত্র সমাজের কাছে, যারা অভিভাবক তাদের কাছে? একদমই। আমার কলেজে, যে কলেজে আমি পড়াই, সেখানে যদি আমাকে এই অবস্থার সম্মুখীন হতে হয়, তাহলে ন্যাচারালি আমারও এই গোটা ব্যবস্থার উপর থেকেই ভরসা চলে যাবে। এবং ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, গুরু শিষ্য পরম্পরা থেকে আমরা অনেকটা এদিকে চলে এসেছি। আজকে একটা উত্তর আধুনিক যুগ, সেখানে সম্পর্কের বিন্যাসগুলো বদলে গেছে। কিন্তু বদলে গেলেও যে বিন্যাসটা রয়ে গেছে সেখানেও এইটা নয় যে একজন মাস্টারমশাইতে সে তার ছাত্রের ক্ষমার বা তার সে দয়া করবে যে ঠিক আছে আপনি আসুন ক্যাম্পাসে, আপনাকে আমি ঢুকতে দিলাম, বা হাইকোর্টের থেকে পারমিশন নিয়ে গিয়ে বা পুলিশের প্রোটেকশনের মধ্যে দিয়ে তাকে ঢুকতে হবে, এই দিনটা একদমই কাম্য নয়। তবে আমি একটা জিনিস অ্যাড করতে চাইবো, এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুব নতুন যে হচ্ছে এটাও নয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ঘটনা কিন্তু আগেও ঘটেছে। খুব এই ইতিহাস অবশ্যই খুব মনে রাখার মতো বা গ্লোরিফাই করার মতো ইতিহাস নয়, সেই জন্য আমরা খুব একটা মনে রাখি না। কিন্তু এর পুনরাবৃত্তি এটা নতুন কিছু নয়, প্রথমবার পশ্চিমবঙ্গের ইতিহাসে নয়। আপনার যদি একদম গোপাল সেনের সময় থেকে শুরু করি, 1967 যখন থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছাত্র রাজনীতির জায়গাটা চলে এলো, রাজনীতির আঙিনায় ছাত্রদেরকে কিভাবে ব্যবহার করা যায় বা ছাত্রদের নিয়ে রাজনীতি, এটা তো ছাত্র রাজনীতি চলছে না, ছাত্রদের দিয়ে রাজনীতি করা হচ্ছে। তো
সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এর কিন্তু একটা দীর্ঘ ইতিহাস আছে এবং যদিও খুব মানে প্রচুর ঘটনা নেই কিন্তু রয়েছে। যাদবপুরেই খুন হতে হয়েছিল তৎকালীন ভিসি গোপাল সেনকে, কাজেই তখন ক্যালকাটা ইউনিভার্সিটিতেও প্রচণ্ড মারপিট এবং মানে সে একটা অদ্ভুত অবস্থা। এখনো দেখবেন আপনি কলেজ স্ট্রিটে একটা পুলিশ পিকেটিং থাকে ক্যালকাটা ইউনিভার্সিটির বাইরে। তো আমি বলছি এ তো মানে ভয়াবহ ব্যাপার। মানে আমরা প্রত্যেকে যারা আপনার অভিভাবক আছেন, আর সেখানে ছেলেমেয়েরা যাচ্ছে পড়াশুনো করতে, মানুষ হতে, তাদের বাবা মার মুখ উজ্জ্বল করতে, নিজের পায়ে দাঁড়াতে, নাকি রাজনীতি করতে। মানে শিক্ষা এবং রাজনীতি, অধ্যাপক হয়ে আপনিও একটা সময় যাদবপুরের পড়তেন, পড়াশোনা করতেন। আর তখনকার দিন আর এখনকার দিন শিক্ষামন্ত্রী যাচ্ছে, তার গাড়ি ভাঙচুর। দেখুন আমরা দেখুন সেই ফুটেজে আমরা দেখাচ্ছি, আমরা আগেও দেখিয়েছি যে সেখানে শিক্ষামন্ত্রীকে এই যে হ্যারাস করা, এই যে হেকেল করা, এই একটা আনরেস্ট অবস্থা, এটা কেন হবে? এটা কেন হবে প্রদীপ্তবাবু? এটা কি মানে কি বার্তা যাচ্ছে, কি মেসেজ যাচ্ছে বলুন না? দেখুন, এই গোটা বার্তাটার না দুটো কিন্তু দিক নয়, মানে শুধুমাত্র বার্তাটা এদিক দিয়েই যাচ্ছে এবং সাধারণ মানুষ বার্তাটা পাচ্ছে এটা কিন্তু নয়। বার্তার কিন্তু অনেকগুলো প্রেরক আছে এখানে। শুধুমাত্র মানে উনি হেকেলড হলেন শিক্ষামন্ত্রী, ব্যাপারটা কিন্তু এখানেই থেমে থাকছে না। এখানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। তৃণমূল কংগ্রেস যারা যে এটা করছিল, ওয়েবপুটা সম্ভবত, তাদের যে সংগঠনটা, তারাও একটা বার্তা দিয়েছে। রাজ্য সরকারের জায়গা থেকে একটা বার্তা দিয়েছে। ছাত্র আন্দোলন যারা করছে তারা একটা বার্তা দিয়েছে। তো সেই মুহূর্ত দেখুন যেখানে ইন্দ্রনুজ রায় এখন সুস্থ, তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। দেখুন এই যে ওমপ্রকাশ মিশ্র যাকে আপনারা দেখতে পাচ্ছেন, যার কথা আপনি বলছিলেন এক্ষুনি, আজকে কিন্তু তাকে পুলিশ নিয়ে, পুলিশের সাহায্য নিয়ে তাকে ঢুকতে হয়েছে এবং হাত জোর করে ঢুকতে হয়েছে। বলুন। একদমই। শুধু ওমপ্রকাশ মিশ্র ওই দিন মানে প্রহৃত হয়েছেন তা না, আরও অনেকে ওই দিন মার খেয়েছেন। বহু গবেষক তারা এখন যাদবপুরের, এবং শুধু যাদবপুরের মধ্যে কিন্তু ব্যাপারটা সীমিত ছিল না, যাদবপুরের বাইরে কেপিসিতে যখন একজনকে, আমি নাম করছি না, আমার মানে তারা অত্যন্ত মানে প্রিয় পাত্র, ঘনিষ্ঠ, আমার ভাইয়ের মতন, অসুস্থ হয়ে সে যখন কেপিসিতে ভর্তি হয়েছে, তাকে দেখতে গেছে একজন, এবং কেপিসির মধ্যে তাকে মারা হয়েছে। এবং এই যে যারা যাদবপুরে এখনো গবেষণা করে, আমার থেকে অনেক ছোট, তাদেরকে মারছে ইউজির ছাত্রছাত্রীরা। তো এই সাপোর্টটা আসছে কোত্থেকে? এই সাপোর্টটা একটু থামাই আপনাকে, আপনার মূল্যায়ন করতে সুবিধা হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম নেতা ঠিক কি বলেছেন এই কাণ্ড নিয়ে? দেখুন, we have been noticing for the last few years that there has been a consistent and persistent attempt on behalf of TMC and ABVP to disturb the universities which are known for their free thinking, which are known for their excellence, and the people who have the right to think independently, they have their liberty, and the state is duty bound to protect that. Here we find the state, instead of protecting the liberty of these students, they are trying to suppress it, and this is the outcome. This is the outcome, প্রদীপ্ত বাবু। টিএমসিপি এবং তার সঙ্গে এবিভিপি, অর্থাৎ আবার সেই তৃণমূল এবং বিজেপি। দেখুন, একজন মানে বামপন্থী নেতা, ছাত্র নেতা হন বা এমনি রাজনৈতিক দলের নেতা হিসেবে, যখন তারা কোনো কথা বলেন না, তারা বলবে, দেখবেন যে তারা এমনভাবে কথাটা প্রেজেন্ট করবেন যেন ওনারা সত্যিটা, মানে দে আর দ্য কাস্টোডিয়ান অফ ট্রুথ। তাদের সত্যি, জ্ঞান চর্চা, গবেষণা, এগুলোর প্রতি তাদের একটা ফ্রি থিঙ্কিং, বললেন না, ভালো লাগে এসব কথাবার্তাগুলো শুনতে, বলতেও একটু ওজন বাড়ে, কিন্তু এইগুলোর ওপর যেন তাদেরই মনোপলি আছে। এবং তৃণমূল আর এবিভিপি, যারা প্র্যাকটিক্যালি তৃণমূল এবং এবিভিপি দুজনেই কিন্তু যাদবপুরের ক্যাম্পাসে ইনসিগনিফিকেন্ট। এটা মানে অন্তত 5 বছর আগের কথাও আমি আপনাকে বলছি, 5 বছর কেন, 3 বছর আগেও তারা কিন্তু পলিটিক্যালি খুব সিগনিফিকেন্ট তা নয়। এটাই ট্রেন্ড আপনি বলছেন? এটাই ট্রেন্ড। আপনি যদি সায়েন্সে দেখেন, দেখুন এই মিছিলের ছবি, আমরা এই মুহূর্ত উত্তাল হয়ে আছে গোটা শহর এবং গোটা রাজ্য যাদবপুর কাণ্ড নিয়ে। দেখুন, বলুন, আপনি বলছেন বামপন্থী রাজনীতির এটাই হচ্ছে ঘরানা, যে তারা
যেখান থেকে আমি শুরু করেছিলাম, যে এই যে দে আর দি কাস্টোডিয়ান অফ হায়ার ট্রুথ, এইরকম একটা জায়গা থেকে তারা দেখবেন তারা ফ্রি থিঙ্কিং করছিলেন, বাকিরা গিয়ে ওখানে উৎপাত করেছে। কিন্তু এটা যদি ঠিক উল্টোটা হতো, ধরুন দিল্লি ইউনিভার্সিটি, যেখানে মানে ওনাদের খুব একটা ওনারা কলকে পান না, যেখানে এবিভিপি ডমিনেট করছে, বা অন্যান্য প্রচুর ইউনিভার্সিটি যেখানে এসএফআই ইনসিগনিফিকেন্ট, তখন যদি ওনারা ইউনিট খুলতে যান, তাহলে কি সেটা ডিস্টার্ব করা হলো? এটা একটা মানে রাজনৈতিক অধিকার আমার, যে আমি ছাত্র রাজনীতি করব কি করব না। যে করবে না খুব ভালো কথা, করো না। যে করবে তাকে তো এটাও মানতে হবে যে আমার উল্টো দিকের লোকটা, তারও বক্তব্য রাখার রাইট আছে। আমি যদি আপনার বক্তব্যটাকে ডিজোন করি, ফাইন, আমি করতেই পারি, কিন্তু আমি আপনার বক্তব্য রাখার রাইটটাকে ডিজোন করতে পারি না। একটা উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় আমি বলবো যে আমি করতেই পারি, একদমই তাই, আমার বক্তব্যটাই একমাত্র বক্তব্য। এবং সেখানে আমি হচ্ছি, যেহেতু আমি এটা প্রচার করতে পেরেছি সাকসেসফুলি, যে বামপন্থী এই যে চান্স পেয়ে দেখা, হ্যাঁ, এই যে বামপন্থার এই যে একটা ঔদ্ধত্য, এবং এটা একটা একাডেমিক ঔদ্ধত্য, এটা কিন্তু এরকম বাড়ি গাড়ির ঔদ্ধত্য নয় যে আমার প্রচুর টাকা আছে, তা কিন্তু নয়। যে আমি বামপন্থী এবং আমি একটু বেশি বুঝি, বাকিরা ওই হ্যাশট্যাগ চান্স পেয়ে দেখা, এই ব্যাপারটা কিন্তু মানে যাদবপুরের ক্যাম্পাসে প্রচন্ড রকম রেলেভেন্ট। কিন্তু এটা কেন? আমার স্পেসিফিক প্রশ্ন, তাহলে কি বামপন্থা ফেড হওয়ার থেকে বেঁচে থাকার একটা মরিয়া চেষ্টা? না, দেখুন, এটা দুটো ব্যাখ্যা আছে। একটা হচ্ছে যে যখন বামপন্থীরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে মূলত, বা রাজনীতিতেও লার্জলি রেলেভেন্ট হয়েছিল, তখন থেকে ওদের টার্গেটটা ছিল, এবং ওরা একজন থিঙ্কারের কথা বারবার বলেন, দেখবেন যে গ্রামশি, অ্যান্টনিও গ্রামশি, এবং যার বিখ্যাত হেজিমনির তত্ত্ব। ওনারা মুখে বারবার মাওয়ের কথা বললেও, মাওয়ের এই যে একটা আজকে পোস্টার পড়েছে না, যে 3টে ফুল এরমভাবে ফুটে রয়েছে, এটা তো সেই মাওয়ের যে বিখ্যাত উক্তি 1000 flowers bloom, এবং মানে তার যে আন্দোলনটা ছিল সেটা তো হচ্ছে যে মানে ক্রিটিসাইজ করো আমাদের, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করবো। তো কোথায় যে তারা ক্রিটিসিজমটাকে অ্যাকসেপ্ট করছেন জানি না। যাই হোক, গ্রামশির কথায় আমি ফিরে আসি। তো গ্রামশি বলেছিলেন যে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে, সেইটা হচ্ছে ন্যাশনালিজমের যুগ, 1960s 67, এই যে টাইমটা। তো ন্যাশনালিজমকে কাউন্টার করতে গিয়ে তারা একটা কাউন্টার কালচার তৈরি করেছিলেন, যেটাই ছিল বামপন্থার ভিত্তি। এবং তখনকার যারা বাচ্চা বাচ্চা ছেলেপুলে, তাদেরকে মানে এদের টার্গেটটা ছিল যে ক্যাচ দেম ইয়াং, বাচ্চাবেলায় ধরো, তাহলে আমি তাদেরকে দিয়ে যে নতুন যে সমাজটা তৈরি হতে পারবে 30 বছর পরে, 50 বছর পরে। এবং দেখবেন এখন কিন্তু তারাই আমাদের রাজ্যটাকে চালাচ্ছে। একটা কথা চলে না যে সরকার হামারি হ্যায় লেকিন সিস্টেম তো উনকি হ্যায়। তৃণমূল আমলে এটা কিন্তু প্রচ্ছন্ন, এবং বিশেষত শিক্ষা ব্যবস্থা। একদম। আমি আপনার সুবিধা হবে আরো বলতে, বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঠিক কি বক্তব্য দেখুন। ছাত্র আমরাও ছিলাম, ম্যাডাম তো ছাত্র আন্দোলন অনেক দিন নেতৃত্ব দিয়েছেন, আমরাও দেখেছি, কিন্তু এরকম একটা পরিস্থিতি কোনোদিন তৈরি হয়নি আজ পর্যন্ত। খুবই দুর্ভাগ্যজনক। একজন মাননীয় মন্ত্রী যাবেন, তাকে এভাবে হেনস্থা করা হয়। ছাত্রদের বোঝা উচিত তারা কোন জায়গায় তারা যাচ্ছে। তবু মাননীয় মন্ত্রীর আমি বলবো তো অসীম ধৈর্য, এবং যেভাবে সহানুভূতির সঙ্গে এই পুরো ঘটনাটা উনি দেখেছেন, বিশেষ করে যে ছেলেটি আহত হয়েছিল সেই ব্যাপারে তাদের বাড়ির সঙ্গে যোগাযোগ করা, যেভাবে করেছেন, আমি তো বলবো এটা তার দৃষ্টিভঙ্গির প্রশংসাই করতে হয়। বলুন, অধ্যাপককে আপনি প্রশংসা করবেন, না তিরস্কার করবেন, না লজ্জা পাবেন? আমি 3টে অপশন দিলাম। দেখুন, ব্রাত্য বসু যেটা করেছেন সেটা একজন পাকা রাজনীতিবিদের কাজ। তিনি অধ্যাপক হয়ে বা মন্ত্রী হয়ে কাজটা করেননি। তিনি জানেন যে আমাকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানে থাকতে গেলে, রেলেভেন্ট থাকতে গেলে, পার্টিতে টিকিট পেতে গেলে, ভোটে জিততে গেলে, মিডিয়াতে মুখ দেখাতে পারতে হলে, আবার যদি যাদবপুরে যেতে হয়, আমি যদি একটা প্রশাসনিকভাবে জিনিসটাকে প্রি প্ল্যান্ড বলছেন, এটা না, প্রি প্ল্যান্ড না, প্রি প্ল্যান্ড একদমই নয়। আমি বলছি যে ওনার রিয়াকশনটা বা উনি যেভাবে জিনিসটাকে ডিল করেছেন, তার মধ্যে একটা রাজনৈতিক মুন্সিয়ানা রয়েছে, তার মধ্যে কোনো প্রশাসনিক মুন্সিয়ানা নেই। প্রশাসনিকভাবে উনি যদি দেখতেন, একজন মন্ত্রী, তিনি তো ব্যক্তি নন, তিনি মন্ত্রী, তার দায়িত্ব মন্ত্রী ব্রাত্য বসুকে প্রোটেক্ট করাও। তো তিনি কেন পুলিশ প্রোটেকশন নিলেন না? নিতেই পারতেন। কিন্তু উনি দেখালেন লার্জার একাডেমিক সোসাইটির কাছে যে দেখো, আমি যখন যাদবপুরে ঢুকছি, আমিও একজন বুদ্ধিজীবী। তার কিন্তু দেখুন পেরিফেরিতে কোনো পুলিশ দেখতে পাচ্ছি না, চোখে পড়ছে না। পার্সোনাল সিকিউরিটি আছে, কিন্তু মানে পুলিশ ঢোকেনি। ঠিক। এবং যদিও সেটা মানে টেকনিক্যালি সেটা ভিসির
কল যে ভিসি ওখানে পুলিশকে ডাকবে কিনা, কিন্তু ভিসি কি শিক্ষামন্ত্রী যেখানে দাঁড়িয়ে থাকবে শিক্ষামন্ত্রীর কথার অন্যথা করতে পারেন? আমার মনে হয় না, মানে প্র্যাকটিক্যালি সেটা সম্ভব হয় না। তো মন্ত্রী যদি চাইতেন পুলিশ নিশ্চয়ই ঢুকতো, এবং মন্ত্রী এটাও হয়তো বুঝেছিলেন যে পুলিশ ঢুকলে সেটা একটা পলিটিক্যালি ইনকারেক্ট স্টেপ হবে, সেই কারণেই উনি এটা করেননি। এবং উনি কিন্তু ন্যাচারালি পরের দিন যে ছাত্রটি আহত হয়েছে তাকে তার পরিবারকে ফোন করে জিনিসটাকে খুব পলিটিক্যালি ভালো ডিল করেছেন। সেটা মানে উনি গেলেন, আপনি বলছেন উনি গেলেন কিন্তু একজন তৃণমূলের সৈনিক হিসেবে, এবং উনি পরবর্তীকালে যেটা ফোন করে ডিল করলেন সেটা একটি শিক্ষামন্ত্রী হিসেবে। না, আমি এটা বলছি না, আমি বলতে চাইছি যে উনি শিক্ষামন্ত্রী হিসেবে ফোন করলেন কিন্তু কাজটা করলেন একজন পাকা রাজনীতিবিদের। বেশ বেশ, মানে রাজনৈতিক পরিপক্কতাটা উনি দেখিয়েছেন। এটা অন্য অনেকে থাকলেই খুব অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে ডিল করতেন, যেটা হয়তো যার একটা অন্য ব্যাকল্যাশ হতো। যার ব্যাকল্যাশটা এটাই হতো যে এইসব মানে যারা ছাত্র আন্দোলন করেন তারা বলতেন যে এই তো মিডিয়াতে দেখাই যাচ্ছে যে রাষ্ট্র তাদের পুলিশ পাঠিয়ে আমাদের মানে অহিংস আন্দোলনের ওপর এরকম একটা ঝাঁপিয়ে পড়লো। যে ন্যারেটিভ চলে, যেটা বুদ্ধবর্চার যখন পুলিশ পাঠিয়েছিলেন তারপরে ওই একই কথা চলেছিল যে কেন পুলিশ ঢুকবে ক্যাম্পাসে, কিন্তু কখনো কখনো উপায় থাকে না ক্যাম্পাসে পুলিশ ঢোকা ছাড়া। আপনি দেখুন বাবুল সুপ্রিয়র সময় কি হয়েছিল, জ্ঞান যেথা মুক্ত তাই যদি হয়, সেই কারণেই তো এরা বলে যে যাদবপুর হচ্ছে বা যে কোনো ইউনিভার্সিটি ক্যাম্পাস, এবং যেটা আমি অ্যাবসলিউটলি সাপোর্ট করি যে কেন বাইরের লোক ঢুকতে পারবে না, একদম ঢুকতে পারে, 100 বার পারবে। কেন বলতে হবে যে না আমার আইডি কার্ড আছে? সবার প্রবেশ আছে, সবার প্রবেশ থাকা উচিত, এবং অবশ্যই থাকা উচিত, যে কোনো অবস্থায় সেটা থাকা উচিত। কিন্তু তার মানে কি এই যে আমি অন্য পার্টি করেন বলে তাকে ঢুকতে দেব না, আর আমার যখন ঢুকতে হবে আমি রাত 1টা 2টো, এখন যাদবপুরের ক্যাম্পাসের গেট দেওয়া থাকে রাত্রিবেলা, কিন্তু আমি নিজে দায়িত্ব নিয়ে বলতে পারি একটা সময় সারা রাত সারা দিন 24 ঘন্টা যাদবপুরের 1টা বা 2টো গেট, আমি গেটের নাম বলছি না, আমি সেই দিন মানে আপনার দিন আর আজকের দিনে আসবো। তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী কি বলেছেন রাখবো আপনাদের সামনে, দেখুন। অচল অবস্থাটা খুব আর্টিফিশিয়াল আমার মনে হচ্ছে, চাইলেই কেটে যায়। এটা তৈরি করা হয়েছে, এটা স্পন্সার্ড, প্ল্যান। নাহলে আপনাদেরই আমি প্রশ্ন করছি, আপনারা অনেক বুদ্ধিমান মানুষ এখানে, যারা বাংলার তথা ভারতবর্ষের রাজনৈতিক গতিবিধির উপর নজর রাখেন নিখুঁতভাবে। এত বছর ব্রাত্যবাবু কত বছর শিক্ষামন্ত্রী আছে? 3 বছরের বেশি হয়ে গেছে। তিনি একবারও যাদবপুরে যাওয়ার প্রয়োজন মনে করলেন না। হঠাৎ করে এই ভোটের আগে যখন ঠিক 1 বছর মতো বাকি আছে, তার যাদবপুরে যাওয়ার কী প্রয়োজন হলো? देखिए यहाँ इतना बड़ा यूनिवर्सिटी है, फेमस यूनिवर्सिटी, वेरी फेमस यूनिवर्सिटी। यहाँ एजुकेशन छोड़ के सब हो रहा है, एजुकेशन छोड़ के सब हो रहा है। टुकड़े टुकड़े गेम, कश्मीर मांगे आज़ादी, रैगिंग, ड्रग सब चलता है। और सीपीएम टीएमसी एक साथ सेटिंग करके ये सब कर रहा है। इसका खिलाफ बीजेपी का प्रदर्शन, यूनिवर्सिटी में एजुकेशन होना चाहिए, दूसरा काम बंद करो। তো মারাত্মক অভিযোগ, বলে সেটিং 1 নম্বর। বিরোধী দলনেতা বলছেন সব চলে সেখানে, ড্রাগ পড়াশোনা বাদ দিয়ে, যেটা প্রথমেই আমরা জিজ্ঞেস করলাম, প্রশ্ন করলাম আপনাদের প্রত্যেককে, হ্যাঁ আপনাদের সন্তানরা যারা ওখানে পড়াশোনা করেন ওখানে সব চলে বলছে। এবং তার থেকে সুকান্ত মজুমদার বলছেন যে এই প্রি প্ল্যান কেন 1 বছর আগে ব্রাত্য বসু হঠাৎ করে চলে গেলেন যাদবপুরে, বলুন। দেখুন, দুটো মন্তব্যই আমার যেটা শুনে মনে হলো একবার মানে একটা গ্লান্স, সেটা হচ্ছে দুটোই অত্যন্তভাবে রাজনৈতিকভাবে, মানে একটা ইটস আ পলিটিক্যাল কাউন্টার। এটার মধ্যে খুব যে ভেবে চিন্তে একটা ইন্টেলেকচুয়াল কাউন্টার আর্গুমেন্ট তা কিন্তু নয়। উনি কেন 1 বছর বাকি থাকলে সেখানে যেতে পারবেন না, মানে ভোটের 1 বছর। উনি তো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার। তো সুকান্ত মজুমদার যতদিন শিক্ষামন্ত্রী হয়েছেন এবং উনি অধ্যাপকও, তা উনি এইটা আমার মনে হয় না খুব দায়িত্ববান একটা মন্তব্য যে 3 বছর থাকা মানে বাকি যখন ছিল তখন উনি যাননি, এখন কেন গেছেন। মানে এবং উনি তো মন্ত্রী হিসেবে যাননি, উনি ওয়েবপুটার একজন প্রেসিডেন্ট হিসেবে গেছেন, সৈনিক হিসেবে, যা ওরা অন্যদের ন্যারেটিভে যা বলেন সেই হিসেবে গেছেন, একটা সাংগঠনিক কাজে গেছেন।
তা আমি ধরুন আমার সাংগঠনিক কাজ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই করতে পারি, সেখানে যাদবপুর ইউনিভার্সিটিতে করেছি এবং ওদের বোধহয় শনিবার দিন করেছিলেন ওরা, না তো সেটা তো কোনো শিক্ষার যে মানে যে টাইম সময়, সেই সময়সূচিকে ব্যাহত করেও করেননি, কাজেই কেন উনি যেতে পারবেন না এটা বলছেন আমি বুঝলাম। কিন্তু 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 শুভেন্দুবাবু যেগুলো বলছেন, হ্যাঁ শুভেন্দুবাবু যেটা বলছেন সেটার মধ্যে একটা ছাত্রদেরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। হ্যাঁ ছাত্রদেরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, বোরের মতো যেমন দাবা খেলার মতো হচ্ছে। এটা একদমই ঠিক কথা। আর যাদবপুরে যেটা উনি বললেন যে সব চলে, যাদবপুরে কিন্তু সবই চলে, কিন্তু সবকটা প্যারালালি চলে। এমন নয় যে শিক্ষাটা চলছে না, উনি বলছিলেন না যে শিক্ষা হচ্ছে না, বাকি শিক্ষাবাদে সব হচ্ছে না, না শিক্ষাও হয়। যাদবপুর কিন্তু এখনো একটা সেন্টার অফ এক্সেলেন্স। যাদবপুর কিন্তু ভারতবর্ষ যে ইউনিভার্সিটিগুলোকে নিয়ে গর্বিত হতে পারে তার মধ্যে একটা। এত কিছুর পরেও আপনি একটা হুইপ জারি করে একটা সো কল্ড ডিসিপ্লিনের আন্ডারে যে ইউনিভার্সিটিগুলোকে চালাতে পারেন তারা কিচ্ছু প্রডিউস করতে পারে না, যাদবপুর পারে। কিন্তু ঘটনা হচ্ছে যাদবপুর যাদের জন্যে নামটা মানে কলঙ্কিত হয় আর যাদের জন্যে যাদবপুর হয়, এই দুটো কিন্তু আলাদা লোক। কাজেই যাদবপুর থেকে একটা বিশ্বমানের গবেষণাও হচ্ছে, যাদবপুর থেকে একটা দারুণ পেপারও লেখা হচ্ছে, যাদবপুরে এগুলোও হচ্ছে। কাজেই এগুলো দিয়ে যাদবপুরকে ইভ্যালুয়েট করা এবং শুধুমাত্র এগুলো দিয়ে যাদবপুরকে ইভ্যালুয়েট করা, এটা শুধু যাদবপুরের প্রতি অন্যায় না, যিনি এটা করছেন তার নিজের যে মানে স্টেচার সেটার প্রতিও তিনি অন্যায় করবেন না। এখানে সেটিং এর কথা কিন্তু শুভেন্দুবাবু বলছেন, তৃণমূলের সঙ্গে সিপিএমের সেটিং, এইটাও এই শিক্ষা ক্ষেত্রে এই সেটিং বলুন আপনি। না এটাও ঠিক মন্তব্য নয়, কারণ ওই দিনের ঘটনাটা না মানে যেহেতু আমি খুব আমার পরিচিতরা ওখানে ছিলেন দুপক্ষেই, তো আমি যতদূর জেনেছি ব্যাপারটা কিন্তু এরকম হয়নি। এসএফআই যে বিরোধিতাটা পরে শুরু করলো সেই বিরোধিতাটা কিন্তু শুরুতে করেনি। এসএফআই যখন দেখলো, এসএফআই গিয়ে ডেপুটেশন দিয়েছিল, এসএফআই ডেপুটেশন দিয়ে বেরিয়েও গেছিল, পরে দেখলো যে এআইডিএসও এবং আইসা এরা গিয়ে ওখানে ঝামেলা পাকাচ্ছেই বলা যায় খুব সহজভাবে বললে। কারণ দেখুন আপনার একটা রাজনৈতিক কর্মসূচি, সেখানে গিয়ে আমি মিডল ফিঙ্গার দেখাচ্ছি, সেখানে গিয়ে আমি বলছি যে না এখানে করতে দেব না, তুমি কে বহিরাগত, কোনো ভাষা নেই। এই ধরনের সংস্কৃতি এবং এই ধরনের অ্যাটেম্পট যেটা আপনি এক্ষুনি বললেন মিডল ফিঙ্গার, মানে একটা ছাত্রর কাছ থেকে কমপ্লিটলি আনএক্সপেক্টেড, এটা কোনো দিনও সমর্থনযোগ্য নয়। ছাত্র কেন, কারোর কাছ থেকে এটা সমর্থনযোগ্য নয়। কি কালচারের পরিচয়? যখন এসএফআই কিন্তু প্রাইমারিলি এটার পার্ট ছিল না, এসএফআই যখন দেখলো যে পুরো রাজনৈতিক মানে যে কলকেটা বা যে ফোকাসটা এটা এআইডিএসও এবং আইসা পেয়ে যাচ্ছে, তারপরে এসএফআই এটার সাথে জয়েন করে। কারণ একটা ক্রেডিবল অপোজিশন হিসেবে তাদের যদি এক্সিস্ট করতে হয় তাহলে এটা তাদেরকে ওখানে করতেই হবে। এবং যাদবপুরে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, এই ধরনের অপোজিশন মানে বিরোধিতাগুলো না, এগুলো খুব রেটোরিক্যাল বিরোধিতা। কনভোকেশনের দিন কি হয় যে লোকে সকালবেলা গিয়ে ডিগ্রি নিয়ে নিল, ফটোটা তুলে নিল, তার খানিকক্ষণ পরে সব কিছু হয়ে গেল, শেষে গিয়ে একটু বিরোধিতা করে দিলাম। কারণ কি না, কারণ ওই দিন রাজ্যপাল আসেন, কারণ ওই দিন ইউজিসি নমিনি আসেন, কারণ ওই দিন মানে বাইরে থেকে অনেকে ডিগনিটারি আসেন। তো এই বিরোধিতাগুলো যে খুব সিরিয়াসলি নেওয়ার আছে মানে তা মনে হয় না। কিন্তু যেটা হয়েছে শিক্ষামন্ত্রীর সাথে, কেন যে কোনো লোকের সাথে, বাবুল সুপ্রিয়র সাথে হোক বা সেটা ওই যিনি চিত্র পরিচালক ছিলেন অগ্নিহোত্রী তার সাথে হোক, অমরেশ পুরীর সাথে হোক, যার সাথেই হোক সেটা অন্যায় হয়েছে এবং যবেই হোক সেটা অন্যায় হয়েছে। আমাদের একদম সময় শেষ। প্রদীপ্তবাবু, একটা শেষ প্রশ্ন করবো। আপনি প্রাক্তনী, যাদবপুরের প্রাক্তন ছাত্র, কি দেখছেন ভবিষ্যৎ? অধ্যাপক হয়ে আপনাদের ছাত্রদের সামনে যদি আপনাকে আমি প্রশ্ন করি, অনুষ্ঠান দেখবেন আপনারা প্রত্যেকেই, কি বার্তা দেবেন এবং কি মনে হচ্ছে প্রেডিকশন? দেখুন, দুটো প্রেডিকশন আছে আমার এখানে। একটা হচ্ছে যে বামপন্থী আন্দোলন যত রাস্তার রাজনীতিতে, মানে আমি খুব খারাপ সেন্স বলছি, খুব ভালো সেন্সে বলছি, মানে স্ট্রিট পলিটিক্স যেটা বা পার্লামেন্টারি পলিটিক্সে যত কর্নার্ড হয়েছে এই বিশ্ববিদ্যালয় চত্বরে, তাদের মানে ওটাকে আঁকড়ে ধরার একটা মানে একটা কি বলবো, একটা মরিয়া হয়ে যাওয়াটা এটা বেড়েছে।
গ্লোবালি যদি আপনি দেখেন পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন কিন্তু এই আলট্রা লেফট এই যে ইকোসিস্টেমটা এটা প্রচণ্ডভাবে প্রবল। ওই জন্য এই যে আজকে লেখা হয়েছে না ফ্রি প্যালেস্টাইন, আজাদ কাশ্মীর ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু তারই পার্ট। আমি বলছি না এদের সাথে তাদের খুব নেক্সাস আছে, তারা রোজ ফোন করে জানে যে কি লিখতে হবে, এটা ওই মানে কমিউনিকেটেড হয়ে যায় এগুলোর মধ্যে, এবং এগুলো নিয়ে খুব বেশি ভয় পাওয়ারও কিছু নেই। ওকে ওকে। তো যাদবপুর এগুলো নিয়েই চলে এবং যাদবপুরের নাম তাতে খারাপ হয় না। যাদবপুর আমি যেরকম বললাম যে দুটো যাদবপুর আছে, কাজেই একটা দিক কলঙ্কিত হতেই পারে, তাতে যাদবপুরের যে সেন্টার অফ এক্সেলেন্স সেটার উপর কোনো আঁচ আসবে না। কিন্তু বটম লাইন এটাই আমরা বলবো, অধ্যাপক হয়ে শিক্ষাঙ্গনে শিক্ষাই বিরাজ করুক। হ্যাঁ, সেটা তো বটেই। বাবা মা হিসেবে বা শিক্ষক হিসেবে আমি কখনোই চাইবো না যে একটা জঙ্গি আন্দোলনের জায়গায় পরিণত হোক যে কোনো শিক্ষাক্ষেত্র। কাজেই সেই জায়গা থেকে অবশ্যই চাইবো যে এই ধরনের মানে লোকের মধ্যে শুভবুদ্ধির উদয় হোক। তবে সেটা বাট তার সঙ্গে যে ছাত্র রাজনীতি করা যাবে না সে আমরা দিচ্ছি না। রাজনীতির জায়গায় থাক, ছাত্রদের নেশন বিল্ডিং এবং সমাজের প্রতি বিরাট কর্তব্য আছে, তারা সেটা অবশ্যই করুন, তারা করেও থাকেন, কিন্তু তারা যেন রাজনীতির বোড়ে না হয়ে যায়। একদমই। অনেক ছাত্র রাজনীতি হোক, ছাত্রদের নিয়ে রাজনীতিটা বন্ধ হোক। অনেক ধন্যবাদ আপনার শোনার জন্য, অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ। কি বলছে বাংলার জ্বলন্ত টপিক আপনাদের সামনে, এবং তার সাথে আমার সঙ্গে অতিথিরা থাকবেন এবং চুলচেরা বিশ্লেষণ হবে, বাকিটা আপনারা ঠিক করবেন। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।